নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়ালো 100। পরিস্থিতির ওপর নজর রেখে ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ। বিষয়টি নিয়ে তৎপর জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য এবং প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশের পরিবেশ নিয়ে সচেতনতা বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন। শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি এবং প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে শুক্রবার পরিচালিত হলো বিশেষ অভিযান। জমিদার পাড়া এলাকার একটি স্কুল সংলগ্ন দোকানগুলিতে বৃহস্পতিবার হানা দেন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকেরা। অভিযানে দেখা যায় স্কুলের গেটের একেবারে সামনে বেশ কিছু দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সিগারেট, বিড়ি, গুটখা, খৈনি সহ বিভিন্ন তামাকজাত দ্রব্য। শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটারের মধ্যে এই ধরনের দ্রব্য বিক্রি আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা তা অবলীলায় বিক্রি করছিলেন। প্রশাসনের তরফে সঙ্গে সঙ্গেই ওই দোকানদারদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। এই বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভাগের ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট আতাউর রহমান খান জানান, এই অভিযান গত কয়েক বছর ধরে জেলা জুড়েই চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর 100 মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি তা লঙ্ঘন করেন তাহলে স্পট ফাইন করা হচ্ছে। ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করলেও জরিমানা ধার্য করা হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য মূলত আগামী প্রজন্মকে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং জনসচেতনতা গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠান যেন একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং উদাহরণমূলক পরিবেশ তৈরি করতে পারে, সেটাই প্রশাসনের মূল লক্ষ্য। উল্লেখ্য, এই অভিযানের মাধ্যমে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর আরও একবার প্রমাণ করল শিক্ষার পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে তারা সদা সজাগ। এটা আমাদের হেলথ ডিপার্টমেন্ট এবং জেলা প্রশাসন, পুলিশ ডিপার্টমেন্টে আমাদের যৌথ উদ্যোগে আমাদের মাঝে মাঝে অভিযান চলে। গত কয়েক বছর ধরে আমাদের অভিযান জেলাব্যাপী বিভিন্ন থানা ওয়াইজ আমরা কিন্তু প্রোগ্রাম করে থাকি। রিসেন্টলি যেটা হচ্ছে আমাদের আজকের যে প্রোগ্রাম, সেটা আমরা স্কুলের সারাউন্ডিংস 100 মিটারের মধ্যে যে দোকানদার বিক্রি করছে তাদেরকে আমরা স্পট ফাইন করছি। শুধু কি স্কুলে পাঠিয়েছি দোকানগুলো? আজকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে স্কুলের 100 ইয়ার্সের মধ্যে যে সমস্ত দোকানদার বিক্রি করছে তাদের স্পট ফাইন করা হচ্ছে। এবং আমরা সঙ্গে চেষ্টা করবো যে আশেপাশে যে পাবলিক প্লেসে যারা স্মোকিং করছে, সেকশন 4 যেটা পড়ছে যে পাবলিক প্লেসে স্মোকিং করাটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ, এবং সেটা আমরা ফাইন করে থাকি এবং সেটা আজকেও আমরা করবো। বলছি কী দেখছিলেন মতো গুটখার মধ্যে অ্যাকর্ডিং টু কোটপা COTPA 2003, মানে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্ট অ্যাক্ট 2003 আইনে যেটা বলা হয়েছে সেকশন 6B পার্টে, যে স্কুলের আশেপাশে 100 গজের মধ্যে কোনো টোবাকো প্রোডাক্ট মানে বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, জর্দা, যার মধ্যে টোবাকো আছে, তামাক আছে বা নিকোটিন আছে, এই ধরনের প্রোডাক্ট রাখা, বিক্রি করা নিষেধ। ফাইন করলে দোকান? হ্যাঁ, আমরা টেকনো ইন্ডিয়ার সামনে এবং পাশে যে সমস্ত দোকানদার ছিল সেখানে আমরা ফাইন করলাম। এবং সেন্ট পল, এখন এই মুহূর্তে আমরা সেন্ট পল সামনে যে সমস্ত দোকান আছে সেখানে আমরা পেয়েছি এবং তাকে স্পট ফাইন করেছি। কত টাকা ফাইন করছেন? আমি 200 টাকা। ওয়ার্নিং দিয়ে গেলেন ওদেরকে? ওয়ার্নিং তো বলা হলো, এরপরে যদি হয় তার বিরুদ্ধে আরও বেশি অ্যাকশন আমরা নেব। স্যার, মনে হচ্ছে না আপনার নাম আর পরিচয়টা? আমার নাম হচ্ছে আতাউর রহমান খান, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, জলপাইগুড়ি। কোথায় আপনার দোকানে কারা এসেছিল? ওই যে পুলিশ এসেছিল। আচ্ছা, কি বললো? সে বললো এটাতে সব বিক্রি করা যাবে না। কি বিক্রি করা যাবে না? তামাক জাতীয় কোনো কিছু বিক্রি করা যাবে। আচ্ছা, আমরা তো কোনো জানতাম না, কিছু বলে নাই। আচ্ছা, মনে করি আমরা নোটিশ দিচ্ছি, কিন্তু নোটিশ আমাদেরকে বলে না কিছু। আজ পর্যন্ত আমরা পাইনি, যেটা সত্যি কথা, আমরা পাইনি।
আচ্ছা, এখন কি ওনারা কি ফাইন করলো আপনাদেরকে? হ্যাঁ ওনারা ফাইন করলো এখন। আচ্ছা, কিছু বললো যে নেক্সট টাইম বিক্রি করলো কোনো? নেক্সট টাইম বিক্রি হলে পরে অন্যরকম ফাইন করবে। আচ্ছা, আপনার নামটা কি দাদা? প্রশান্ত দেবনা। কোথায় যে জায়গাটা? এটা জমিতে আমরা সেন্ট পুলিশ করি। জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়ালো 100। লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, যা কিনা গত বছরের তুলনায় দ্বিগুণ। এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তর। বর্ষার নতুন জল ঢুকতে ডেঙ্গুর আঁতুর ঘর তৈরি। চলতি বছর জলপাইগুড়ি সদর ব্লকে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। কি কারণে জলপাইগুড়ি জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা পর্যালোচনা করতে সম্প্রতি পঞ্চায়েতগুলোকে নিয়েও বৈঠক করা হয়েছে। পৌরসভা নজর রাখছে, তারা রোজ বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু মোকাবিলায় স্প্রে করছে। বিভিন্ন জায়গায় জমে থাকা জল থেকে শুরু করে নদীর ধার। জলপাইগুড়ি পৌরসভার জেলাশাসক শামা পারভিন তিনি জানান যে জলপাইগুড়িতে বর্তমানে ডেঙ্গুর সংখ্যা ছাড়িয়েছে 100-র ওপরে। ডেঙ্গি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। কিছু জায়গায় আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে, সেই জায়গাগুলোর ওপর আমরা বিশেষ নজর রাখছি। বছর দুয়েক আগেই জেলায় ডেঙ্গি নিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। স্বাস্থ্য দপ্তর তথ্য বলছে 2022 সালে জেলায় 1000-এর ওপরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। সেবার আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি ছিল। বিষয়টি নজরে আসতেই তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের অন্দরে। কি কারণে জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা বাড়ছে তা জানতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গি সমীক্ষার কাজে নিযুক্ত কর্মীদের সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, জেলার অধিকাংশ ব্লকে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। তবে জেলার অধীনে থাকা শিলিগুড়ি পুর নিগমের ওয়ার্ডগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার মধ্যে কিন্তু এখন মানে কোনো এরকম অবস্থা নেই, খুব সিরিয়াস হয়ে গেছে। যা কেস আছে ছড়িয়ে ছুটে আছে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যেখানে যেখানে কেস হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওখানে অ্যাক্টিভিটি করছি। প্লাস আমাদের প্রিভিয়াস ইয়ারের মানে যেটা বেসিস আমরা দেখছি, যেটা হটস্পট আছে ওখানে আমরা কিন্তু স্পেশাল টিম করছি। এছাড়া আমাকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আর সুরা থেকে আমরা একটু অ্যাডিশনাল ম্যান পাওয়ারও পাই ফর 3-4 মান্থ, ওটা আমরা স্টার্ট করে দিয়েছি। স্পেশাল ফোকাস আছে আমাদের বাড়ি বাড়ি গিয়ে, আমাদের কেন বাড়ি বাড়িতে গিয়ে আমরা সচেতন করতে হবে। অ্যাক্টিভিটি ভালো করে হচ্ছে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। পাবলিককে নিজে একটু নিজে থেকে একটু দায়িত্ব নিতে হবে, নিজের বাড়িকে পরিষ্কার করতে হবে আর নিজেকে সুস্থ রাখতে হবে। সংখ্যাটা কত ম্যাডাম এখন বর্তমানে? 100%। এটা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা উদাসীন, তারা ঠিক মতন পরিষেবা দিচ্ছে না। এই যে আগে দেখতাম মাঝে মধ্যে মশা মারার তেল স্প্রে করা হইতো, এখন সেই সবের বালাই নাই। হ্যাঁ, আর দেখাশোনা করার লোকজনই নাই। হ্যাঁ, এ ওকে দোষ দেয়, ও ওকে দোষ দেয়, এইভাবে চলছে। দিনে রাত্রে বসার উপায় নাই, মশা মাছি সমান তালে চলছে। আর মশাগুলা কামড় দিলে জায়গাটা চুলকায়, আমরা নিজেরা তার ভুক্তভোগী। এভাবেই চলছে জলপাইগুড়ি পৌরসভা। এর ফলে কি পরিমাণটা বাড়ছে? হ্যাঁ, এর পরিমাণ তো বাড়ছে। জলপাইগুড়ি পৌরসভার থেকে কয়েকদিন আগে আমাদের ওখানকার বোনেরা সার্ভে করতে আসছিল একটা কার্ড নিয়ে, যে ডেঙ্গু কার কি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছে। তখন তাদেরকে বোনদেরকে বললাম, বোন এটা তোমরা দেখে যাচ্ছ, কিন্তু তার তো ব্যবস্থা কিছু হচ্ছে না। তোমরা বাড়ি বাড়ি যাচ্ছ ভালো কথা, কিন্তু তার তো যে সুরাহাতে কিছু হচ্ছে না। একটু যে মশা মারার তেলটা স্প্রে করবে, তার তো কোনো ব্যবস্থা হচ্ছে না। বলছে যে আপনারা দেখবেন বাড়িতে যেন কোনো রকম গর্তফর্ত না থাকে, তার জন্য যেন জল না জমে। তারপরে ওই দইয়ের হাঁড়ি, ডাব, তার মধ্যে যেন জল টল নোংরা জল যাতে না থাকে, তাতে ডেঙ্গুর উপদ্রবটা বাড়ে। সবই তো বুঝি, কিন্তু তার বিকল্প তো কিছু হচ্ছে না। এইটাই চাচ্ছি যে বিকল্প কিছু হোক। প্রশাসন তো তার কাজ করছে, কারণ আমরা দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেন পরিষ্কার সবই করছে, বাড়িতে বাড়িতে গিয়ে এনকোয়ারি করছে। অ্যাকচুয়ালি মানুষের নিজস্ব সচেতনতাও থাকা দরকার এই ব্যাপারে। আমরা যদি সচেতন না হই তাহলে শুধু প্রশাসনের উপরে ডিপেন্ড করে থাকলে তো চলবে না, আমাদের সচেতন হতে হবে। তো মানে 100 ডেঙ্গি এবছর রেকর্ড প্রায় পেরিয়ে গেছে শোনা যাচ্ছে। আমাদের এটা সব সচেতনতার অভাব একটা বড় কাজ করছে।
আমি তো মিউনিসিপ্যাল এরিয়ায় থাকি, আমি জানি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো হয়। তাতে আমাদেরও তো সচেতন হওয়া উচিত। আমার বাড়িতে কোথাও জল জমলো কিনা, আমার কাছে কোথাও মশা তৈরি হওয়ার মতো জায়গা আছে কিনা, সেগুলোকে জলগুলো ফেলে দেওয়া, পরিষ্কার রাখা, এটা দরকার আছে। এর আগেও প্রশাসনের তরফে একটা বারবার মিটিং করা হয়েছিল, যারা বাড়ি বাড়ি সার্ভে করে দেখা গেছে তারা সঠিকভাবে যেত না, এর ফলে মানুষ অনেকটা সচেতনতা করার লক্ষ্যও ছিল না, বুঝতে না। আমি আমার বাড়িতে তো ওদের আসতে দেখেছি, এসেছে, দেখেছে, বলে গেছে, আমাদের সচেতন হতে বলছে, মিউনিসিপ্যালিটি থেকে লোক এসেছিল। যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ জলপাইগুড়িতে 2 ঘন্টার পেন ডাউন বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী, শিক্ষক অশিক্ষক কর্মচারীদের যৌথ মঞ্চের আহ্বানে আজ 2 ঘন্টার পেন ডাউন অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। মূলত বকেয়া ডিএর দাবিতে তাদের 2 ঘন্টার পেন ডাউন বিভিন্ন দপ্তরের আজ বিক্ষোভ প্রদর্শন করেন যৌথ মঞ্চের সদস্যরা। তারা বলেন, দীর্ঘ বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ রেখে দিয়েছে। এ বিষয়ে সংগঠনের সদস্য আরও বলেন, রাজ্য সরকার যেভাবে আমাদের ডিএ আটকে রেখেছে, সেই আটকে রাখার বিষয়টি কোনো সময় তৃণমূল প্রভাবিত সংগঠন আন্দোলনের রূপ নেয়নি। আরো বৃহত্তর পরিসরে যেতে চাই, যেটা আগামী 9 তারিখ ধর্মঘটের মধ্যে দিয়ে আমরা যাব। সরকারের যদি তাতেও কোনো হুঁশ না ফেরে, আমরা এইবার সরকারকে বুঝে নেব যে সরকারি কর্মচারীর যে ন্যায্য অধিকার, সেই অধিকারটা বঞ্চনার ক্ষেত্রে কর্মচারীরা কি করতে পারে, কর্মচারীদের হকের টাকা না দিলে পারে কর্মচারীর রাস্তায় নেমে তো কর্মচারীরা বৃহত্তর পরিসরে কিভাবে আন্দোলন করতে পারে, এইবার রাজ্য সরকার সেটা দেখে নেবে। ধন্যবাদ। এই বিষয়ে তো তৃণমূল সংগঠনের তরফে তো কোনো, আমি এই জায়গায় একটা কথা বলি, তৃণমূল ফেডারেশন, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, একটা ট্রেড ইউনিয়ন করতে গেলে তার দুটো বিষয় থাকে। একটা ট্রেডটাকে সুরক্ষিত করবার যেরকম বিষয় থাকে, দায় দায়িত্ব বিষয় থাকে, সেক্ষেত্রে ট্রেডের মধ্যে যারা অংশরত কর্মচারী আছে তাদের প্রতি দায়বদ্ধ থাকে। আপনি আমাকে একটা জিনিস দেখাতে পারবেন না, এই ডিএর প্রশ্ন না, সামাজিক ন্যায় সুরক্ষা, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী, যেটা প্রশাসনের অভ্যন্তরে মূল ভর কেন্দ্র হতে যাচ্ছে, একটা মিটিং, একটা মিছিল, কোনো একটা পোস্টার, কোনো একটা অবস্থান, সর্বোপরি ধর্মঘট তো ছেড়েই দিন, একটা কিচ্ছু তারা করে না। তাহলে কারা কর্মচারী বিরোধী আর কারা কর্মচারীর পক্ষে, এটা বুঝে নিতে কারো অসুবিধা হয় না। একটা ছোট্ট বাচ্চাও বুঝে যাবে যে কারা কর্মচারীর পক্ষে, কারো কর্মচারীর স্বার্থবাহী আন্দোলন করছে আর কারা কর্মচারী বিরোধিতা করে আন্দোলন করছে। সুতরাং আমাদের পক্ষ থেকে এই বার্তাটা থাকবে যে তৃণমূল ফেডারেশনের যে কর্মচারী সংগঠন, তারা শুধু একটা জিনিস ভালো পারে, ভয় ভীতি, থ্রেট কালচার, আর কথায় কথায় কোনো রকম উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদেরকে বিভিন্ন জায়গায় কর্মচারীকে ট্রান্সফার করে দেওয়া, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কর্মচারীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যেই সমস্ত আন্দোলনগুলো রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ও যৌথ মঞ্চ সর্ববৃহৎ পরিসরে নিয়ে কর্মচারীর যে আন্দোলন ধারাবাহিকভাবে করে আসছে, তার যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে কিন্তু তারা নেই। ঠিক, আপনার নাম একটু পরিচয়টা? আমার নাম শুভ্রজিৎ কুন্ডু, আমি ইরিগেশন ডিপার্টমেন্টের কর্মরত কর্মচারী। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল টয় ট্রেন। ঘটনাটি দার্জিলিংয়ের জোরবাংলো এলাকার। জানা গিয়েছে, এদিন একটি টয় ট্রেন যাত্রী নিয়ে দার্জিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় ওই রাস্তার পাশে থাকা একটি গার্ডওয়ালে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় ওই গার্ডওয়ালটির একটি অংশ লাইনের ওপর পড়ে যায়। বিষয়টি দূর থেকেই দেখতে পায়, ট্রেন দাঁড় করিয়ে দেন ট্রেন চালক। পরে রেলকর্মীরা পৌঁছে সিমেন্টের ওই গার্ডওয়ালের অংশটিকে ট্রেন লাইন থেকে সরালে স্বাভাবিক হয় এবং ট্রেনটি ফের দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। তবে চালকরা বিষয়টি লক্ষ্য না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করার সরকারি চক্রান্তের বিরুদ্ধে অভিযান ছাত্র, শিক্ষক এবং অভিভাবক মঞ্চের পক্ষ থেকে ডিআই অফিসে। শুক্রবার ছাত্র, শিক্ষক এবং অভিভাবক মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা স্কুল পরিদর্শকের কার্যালয়ের চত্বরে জমায়েত হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের সদস্যরা। মূলত রাজ্যের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা ক্ষেত্রে চরম অবনতি এবং জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায় পরিণত করার সরকারি চক্রান্তের বিরুদ্ধে এই ডিআই অফিস অভিযান বলেই জানা যায়। এই প্রসঙ্গে অভিভাবক রহিনা বেগম বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি
রাজ্যের 8,000-এরও বেশি প্রাথমিক স্কুল বন্ধ করে দিল সরকার। অপরদিকে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে শিক্ষাকে ব্যবসায় পরিণত করার কাজ শুরু করেছে। আমরা এর বিরুদ্ধে। আমরা চাই সমাজের সকল স্তরের শিশুরা শিক্ষা পাক। আমরা একটা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই যে প্রাইমারি স্কুলগুলো 8,207টা প্রাইমারি স্কুল বন্ধ করে দিল। শিক্ষাকে সরকার পণ্যরূপে পরিণত করছে, যে আলু বেগুনের মতো করছে শিক্ষাকে। সাধারণ মানুষ কাছ থেকে শিক্ষাকে কোনো মতেই আমরা শিক্ষকরা, আমরা গার্জিয়ানরা মেনে নিব না। এটা সাধারণ ছেলেমেয়েরা শিক্ষা পাক, এটা আমরা চাই। তাই আমরা অভিভাবক মঞ্চ করেছি, একটা ছাত্র শিক্ষক অভিভাবক মঞ্চ নিয়ে। এই যে কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি চালুর মাধ্যমে দিয়ে এই সমস্ত স্কুলগুলো, সরকারি স্কুলগুলো কোনো শিক্ষা ব্যবস্থা রাখবে না, এটা আমরা চাই না। এটা বন্ধ করতে হবে অবিলম্বে। আর এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে একেবারেই। একদিকে বেকার সমস্যা, হাহাকার, ঘরে ঘরে দারিদ্রতা, অশিক্ষা, চিকিৎসা নেই। আবার এই শিক্ষা ব্যবস্থার এরকম মানে সরকার এটা জেনে শুনেই করছেন, চক্রান্ত করেই সাধারণ মানুষকে আরো বিপরীতের দিকে মিথ্যা কথাগুলো, ভোট আসে ভোট নেয়, শুধু মিথ্যা কথাগুলো বলে এরা দিনের পর দিন এভাবে চালিয়ে যাচ্ছে। ফলে আমরা শিক্ষক, ছাত্র, গার্জিয়ানের পক্ষ থেকে আমরা এটা মানে গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রতিবাদ করছি। এটা আমাদের সারা জীবন এটা যতদিন সরকারি স্কুলগুলো সুযোগ পড়াশোনার সুযোগ করবে না, ততদিন আমাদের এই আন্দোলন চলতে থাকবে। ফলে আমার নাম রাহিলা বেগম, আমরা অভিভাবক পক্ষ থেকে আসছি। অন্ধকারে বিধানপল্লীর আলো এবং সাফাই করার আবেদন চেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিধানপল্লী এলাকার রাস্তাঘাট এখন কার্যত অন্ধকারে ঢাকা। সন্ধে নামলেই গোটা এলাকা ভয়াবহ অন্ধকারে ডুবে যায়। অভিযোগ, গত 2 মাসেরও বেশি সময় ধরে অধিকাংশ স্ট্রিট লাইট নষ্ট হয়ে পড়ে রয়েছে। ফলে নিত্য যাত্রায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, প্রতিটি অলিগলিতে বিদ্যুতের খুঁটি এবং লাইট থাকলেও বেশিরভাগই জ্বলে না। একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তার উপর রাস্তার ধারে গজিয়ে ওঠা ঝোপঝাড়ে পরিস্থিতি আরো বিপজ্জনক। বাসিন্দারা জানান, সেই সব ঝোপে বিছে, পোকামাকড়, এমনকি সাপও দেখা যাচ্ছে। এক প্রবীণ বাসিন্দার কথায় সন্ধ্যের পর রাস্তায় নামা মুশকিল। আলো নেই, চারিদিকে কাঁটা ঝোপ। আগে বলেছিলাম কিন্তু কিছুই হয়নি। এই অন্ধকারের সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরাও। এলাকায় চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে অভিযোগ। কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে বাসিন্দারা দ্রুত স্ট্রিট লাইট মেরামত এবং রাস্তার ধারের ঝোপঝাড় সাফাইয়ের দাবি তুলেছেন। তাদের কথায় আলো না জ্বললে নিরাপত্তা থাকবে না, ঝোপ না কাটলে জীবনের ঝুঁকি থেকেই যাবে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তমাল ঘোষ বলেন, বৃষ্টির কারণে কিছু লাইট নষ্ট হয়েছে। খুব শিগগিরই নতুন আলো বসানো হবে এবং ঝোপঝাড় পরিষ্কার করার কাজ শুরু হবে। তবে বাসিন্দাদের প্রশ্ন, এতদিন অভিযোগ জানানোর পরেও কেন ব্যবস্থা নেওয়া হলো না? তাদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। বিধানপল্লীর গলির লাইটগুলো অনেকদিন থেকেই খারাপ হয়ে আছে, সবগুলো না, বেশিরভাগগুলোই খারাপ হয়ে আছে। তো সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা তো হচ্ছেই, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এখন বর্ষাকালের দিন, পোকামাকড় যাতায়াত করতে অসুবিধা হয়, পোকামাকড় বেরোয়, খুব সাবধানে যাতায়াত। চুরি ছিনতাই তো বাড়ছে না? হ্যাঁ, চুরি ছিনতাই হচ্ছে। আমাদের পাড়া যদিও কিছুদিন আগে হয়ে গেছিলো একটা ঘটনা, তো এর মধ্যে আর সেরকম কিছু হয়নি। রাত্রেবেলা বাড়ি ফিরতে হ্যাঁ, আমরা বেরোনোই এখন অসুবিধা হয়ে যাচ্ছে। এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়াও কঠিন হয়ে যাচ্ছে এখন। তো কি চাচ্ছেন আপনারা? হ্যাঁ, লাইটগুলো সব একটু লাগিয়ে দিলে ভালো হয়। এখন তো দেখা যাচ্ছে যেভাবে বৃষ্টি বাদলের দিন, জঙ্গল চারিদিকে এবং লাইট নেই, এবং 2 মাস থেকে লাইন নেই। অসুবিধা তো হচ্ছে, কারণ বয়স্করা আছে, পাড়ায় বাচ্চারা আছে, পড়তে যায়, টিউশনে যায়। যদি খুব তাড়াতাড়ি যদি আমাদের এখানে যদি লাইটগুলো লাগানো হয় এবং জঙ্গলগুলো যদি পরিষ্কার করা হয়, তাহলে খুবই ভালো হবে। কারণ এখন ডেঙ্গু, সাথে মশা, বাচ্চা ছোট ছোট ঘরে আছে, এগুলা প্রচুর রোগ বেরোচ্ছে চারিদিকে। তো চুরি ছিনতাই তো আছেই। কিছুদিন আগে ওই দাদারা বললো, কাকুরা বললো, কিছুদিন আগে পাড়ায় 2টো ছিনতাই হয়ে গেছিলো। তো এটা তো ভয় আছেই অলরেডি। কি চাচ্ছেন আপনারা? তাড়াতাড়ি লাইটগুলো লেগে গেলে খুব ভালো হয়। কি ব্যাপার, গলিতে যেহেতু আপনি আজকে আসলেন বলে আপনি খেয়াল করলেন, গলিতে 2 মাস থেকে অন্ধকার, আর হচ্ছে এখানে কোনো কাজকর্ম হয় না, ওই জন্য অন্ধকার। পঞ্চায়েতেও জানানো হয়েছে, তারপর আজকাল করতে করতে 2 মাস, জুলাই মাসও পড়ে গেল। আদৌ লাইট কি লাগবে না ভোটের আগে লাগবে?
এটা কি পোকামাকড়ও তো উপদ্রব বাড়ছে? পোকামাকড় চুরি ছিনতাই হলো আমার বাড়ির পাশে, তো দিন দাহারে চুরি হইলো, একটা না দুইটা। তারপর রাত তো বাদই দিলাম, রাত্রেবেলা আসতে ভয় লাগছে না? খালি লাইট না, দিনের বেলা হইলে ড্রেনগুলোও দেখবেন। কোনো কাজ হয়নি নাকি? কাজ হয় নাই জন্য তো বলা, কাজ হইলে কেন বলা হবে? যতগুলো গলি আছে সবই কিরকম অন্ধকার? নিজেই দেখে নেন, প্রত্যেকটা অন্ধকার। 100টা লাইটের মধ্যে 20টা জ্বলে আর 80টাই জ্বলে না। কিছুগুলো লাইট জ্বলছে, এগুলো তো পাওয়ারই নেই। ওইগুলো দেখে নেন পাহাড়ের ব্যাপারটা। লাইটটা অ্যাকচুয়ালি আমাদের এই বর্ষার দিনে, বর্ষা পড়লে না সব জায়গারই সমস্যা। লাইটের কাজ হচ্ছে সব জায়গায়, তো বিধানপল্লীতেও লাইটের কিছুটা ওখানে লোকজন বলছে। তো এখন হচ্ছে বর্ষার সময় যদি কাজ করতে গিয়ে মানুষের কিছু কারেন্টেরও সমস্যা হয়। এর আগে কারেন্টেও মানে শর্ট লাগে, আমাদের যে লোকজন এই বাল্বগুলো লাগায়, তো ওরা একটু সতর্কভাবে কাজ করে। কয়েকদিন বর্ষা হলো, এবার আমাদের বিধানপল্লীতে মনে হয় কাল পরশু আবার শুরু হবে। দেখা যাচ্ছে মানে অলিগলিতে ঝোপ জঙ্গলে হয়ে গেছে, তো সেটাও কাটা হচ্ছে না বলছে। ঝোপ জায়গাতে অ্যাকচুয়ালি এখানে তো 100 দিনের কাজ আগে যেরকম হতো, এখন তো পঞ্চায়েতে সেভাবে টাকাও আসছে না। এটা এক জায়গায় অভিযোগ নয়, তো সারা বেঙ্গলেরই প্রত্যেক জায়গায় একই অভিযোগ হচ্ছে যে আমরা যে এক্সট্রা যে পয়সা দিয়ে যে কাজ করবো সেই পয়সাটা পঞ্চায়েতে আসছে না। তো যাই হোক, কিছুদিন আগে শোনা গেল যে আমাদের আবার 100 দিনের কাজ চালু হবে, কিছুদিনের মধ্যে এগুলো সমস্যা সব মিটে যাবে। আপনার নাম? আমার কি পদে আছে? আমি হচ্ছে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। কলকাতা হাইকোর্ট সমস্ত রাজ্য জুড়ে কলেজের ইউনিয়ন রুমগুলি বন্ধ করার নির্দেশ দিয়েছে, কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলিতে চলছে সেমিস্টারের পরীক্ষা। তবুও ইউনিয়ন রুম বন্ধ করে দিল কলেজ কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে সমস্ত কলেজের ইউনিয়ন রুম বন্ধ করার নির্দেশ দিয়েছে, কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলিতে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা চলছে, তাই ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। যদিও ইউনিয়ন রুম বন্ধ করার কোনো নির্দেশিকা পায়নি কলেজ কর্তৃপক্ষ। ইউনিয়ন রুম সব কলেজে বন্ধ হওয়া উচিত নয় বলে দাবি ছাত্রছাত্রীদের। হাইকোর্টের নির্দেশিকা কলেজগুলিতে পৌঁছলে ইউনিয়ন রুম নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। হ্যাঁ, যেটা আপনি বললেন আপনার মুখ থেকে তো শুনলাম। তাছাড়া গতকালও হচ্ছে যে এই জিনিসটা আমাদের কাছে খবরে এসছে, কিন্তু আমাদের কাছে এখনো কোনো লিখিত নির্দেশিকা আমরা পাইনি। কিন্তু এমত অবস্থায় আমাদের ইউনিভার্সিটিরও পরীক্ষা চলছে, সুতরাং ইউনিয়ন রুমটা আমরা বন্ধই রেখেছি। তো নির্দেশিকা আসলে নির্দেশিকা মোতাবেক যা করণীয় সেটা আমরা নিশ্চয়ই করব। পৃথক 2 জায়গা থেকে বিরাট 2টি অজগর সাপ উদ্ধার। মালবাজার মহকুমার 2টি জায়গা থেকে উদ্ধার হলো 2টি বিশাল অজগর। প্রথমটি উদ্ধার হয় ক্রান্তি ব্লকের কৈলাসপুর চা বাগানে, যেখানে চা শ্রমিকেরা কাজের সময় 10 ফুট লম্বা অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয় সর্পপ্রেমীদের চেষ্টায় উদ্ধার হয় সাপটি। এরপর বন দপ্তরকে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। অন্যদিকে নাগরাকাটার সুলতান শেখের বাড়ির উঠোনে দেখা মেলে আরো একটি অজগরের, যা উঠে পড়ে আম গাছে। স্থানীয় সর্পপ্রেমী সৈয়দ নিজাম বাবুন সাপটিকে নামিয়ে উদ্ধার করেন এবং রাতে জঙ্গলে ছেড়ে দেন। মুড়িলা ফেলাম
পরিবেশকে দূষণ মুক্ত রাখতে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে পথে নামল ধূপগুড়ির গধেয়াকুঠির উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। প্লাস্টিক ছাড়বো, পরিবেশ বান্ধব সমাজ করব, এই স্লোগানে মুখরিত হয় র্যালি। জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমন উদ্যোগে সামিল হতে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর বলে খবর। বজ্র সংগ্রহে 2 পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা স্কুলে আসার পথে প্লাস্টিক কুড়িয়ে আনবে। দ্বিতীয়ত, স্কুল এবং আশপাশ এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করবে। স্কুলের ডাস্টবিনে সব বজ্র জমা রাখা হবে। উল্লেখযোগ্য কাজে সেরা 3টি স্কুলকে 20,000, 10,000 এবং 5,000 টাকা পুরস্কার দেবে প্রশাসন। র্যালিতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিরাও অংশ নেন। এলাকার মানুষ এই পরিবেশ বান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। গধেয়াকুঠি গ্রাম পঞ্চায়েত ওর সঙ্গে আমাদের গধেয়াকুঠি উচ্চ বিদ্যালয়, তার সঙ্গে আমাদের যে স্টুডেন্ট রয়েছেন, মাস্টার রয়েছেন, আমাদের অঙ্গনারী, আশাকর্মী, হেলথ, ভিআইপি, ভিসিডি, আমাদের অফিস স্টাফ সবাই আমরা মিলে আজকে আমরা এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা পথে নেমেছি। মানুষকে সচেতন করার জন্য আমরা মাইকিং করে মানুষকে সচেতন করলাম যে আমাদের এরিয়াতে যেন কোনো প্লাস্টিক পড়ে না থাকে, সেটাকে বন্ধ করতে হবে। লোহার খাঁচা দিয়ে মায়ের স্মৃতির উদ্দেশ্যে চারা গাছ রোপণ জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের বউবাজার বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে গরমের অনুভূতির মাত্রা ছাড়িয়ে গেছে। এই কথাটি কার্তিক চন্দ্র দাস নামে এক ব্যক্তি এই বিষয়টি বলেছিলেন তপন চক্রবর্তী নামে আরেক ব্যক্তিকে। তপন বাবু তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে বেশ কয়েকটি চারা গাছ রোপণ করেন এবং সেটি লোহার খাঁচা দিয়ে বাঁধার ব্যবস্থা করেন যাতে সেই চারা গাছটি বেঁচে যায় এবং আগামীতে সেই গাছের ছায়া এলাকাটিকে ঠান্ডা রাখে। এই ধরনের উদ্যোগের কারণ আগামীতে যাতে প্রত্যেকে একটি করে তার মায়ের বা অন্য কারোর নামে বিভিন্ন জায়গায় চারা গাছ রোপণ করেন, তার জন্যই এই উদ্যোগ তপন বাবুর। বউবাজার মার্কেট কমপ্লেক্সের নিকটে গত কয়েক মাস ধরে একটা বাড়তি একটা উপলব্ধি করলাম যে এই কংক্রিটের রাস্তায় প্রচণ্ড গরম হয়ে যায় দুপুরবেলার দিকে। তাই হঠাৎ আমার মনে পড়ল যে এখানে গাছ লাগানো দরকার। তা আমি উনি বয়স্ক ভদ্রলোককে আমি একটা আবেদন জানাই যে আপনি যদি একটি খাঁচার পয়সা দেন বা একটি খাঁচা যদি আপনি দেন তাহলে আমি একটা গাছ আমার নিজের শ্রমে লাগিয়ে দিতে পারি। তিনি আমার কথাটা মান্যতা দিয়ে ইনি একটা গাছের জন্য একটি খাঁচা সুরক্ষার জন্য এই খাঁচাটি ওনার অর্থায়নে দিলেন ওনার পিতামাতার স্মৃতির রক্ষার্থে। তাই আজ আমরা সেই কাজটা সম্পন্ন করলাম। সন্ধ্যা হয়ে গেল, দিনেবেলা প্রচণ্ড রৌদ্র বলে দিনেবেলা আমরা গাছটা লাগাইনি, সন্ধ্যাবেলা লাগালাম। কেরল থেকে বাড়ি ফেরার পথে ট্রেনেই পরিযায়ী শ্রমিকের মৃত্যু সংবাদ পেয়ে শোকস্তব্ধ পরিবার, আত্মীয় স্বজনরা। প্রায় মাসখানেক আগে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাট এলাকা থেকে কেরলে কাজ করতে গিয়েছিল বয়স 33-এর উমেশ রায়। তার দাদাদের সাথে কেরলে কাজ করছিল উমেশ। জানা গিয়েছে কিছুদিন থেকে অসুস্থ ছিলেন তিনি, সেই জন্য তাকে তার দাদারা বাড়ি পাঠিয়ে দেয়। ট্রেনেই বাড়ি ফেরার পথে বুধবার উড়িষ্যার কটকের কাছে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় উমেশের। বৃহস্পতিবার সকালে জিআরপির তরফ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যু সংবাদ জানায়। এরপরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। মৃত উমেশ রায়ের স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। হত দরিদ্র পরিবার মৃত্যুর সংবাদপত্রে দিশেহারা। দেহ নিয়ে আসার জন্য চিন্তায় পড়ে গেছে পরিবারের তরফে ধূপগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উড়িষ্যার জিআরপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বামীর সঙ্গে আমার শেষ কথা শনিবারে হয়েছিল। তিনি বাড়ি আসার কথা আমাকে বলেনি, কিছু বলেনি, একটু গালাগালি করছে, এটাই বেশি হয়নি, তো 22-22 দিন হচ্ছে। কিন্তু
সেরকমই শুনছি ওর ট্রেনে এরকম অসুস্থ ছিল। 8টার দিকে আমার ভাই আমাকে খবর দেয়, বলে তুই ফোন কর। ফোন আমি তো ওগুলো ভাষা জানি না, মালিয়াম ভাষা। আমার দেওর জানে, আমার দেওরকে ফোন করে বললাম, ভাসুরকে বললাম, ভাসুর ফোন করে শোনায় যে ও আর নেই। কয় ছেলে মেয়ে? এক ছেলে আমার। সেটাই ভাবতেছি কীভাবে সংসার চলবে, কীভাবে খাবো, কীভাবে বাচ্চাদেরকে মানুষ করবো। বাপ থেকেই কেউ ছিল না, এখন তো বাপ নাই, এখন তো আবার কেউ থাকবে না পাশে। ট্রেনে একটু সাধারণত জ্বর ভাব হয়ে আমার ওনার যে দাদা আছে উনি চিকিৎসাপাতি করে একটু উঠায় দেয় সুস্থ হওয়ার পর। আর এই আসার পথে কটক জায়গাটার এইখানে ট্রেন আসার পথে সে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়ার পরে ট্রেনের আন্ডারে আছে। তারপরে আগামীকাল 9টার দিকে আমরা খবর পাই। তারপর অসহায় পরিবার থেকে আমরা সবাই সাহায্য স্বরূপ করে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয় কটক সহ আগামী সন্ধ্যায় গাড়িতে চড়ে। এখনও যাবত সে পৌঁছাতে পারে নাই, সে পৌঁছাবে আরও 12 ঘন্টা পর। তারপর কি রেজাল্ট সেটা পরে কথা বলতে পারবো না, কিন্তু আমরা শুনেছি মৃত্যুদেহ পড়ে আছে ভাই কটক শহরের ভিতরে। কিন্তু আজও আমরা কেউ কটক শহর দেখি সরাসরি শুনে গেছি যে সেটা মৃত্যু খবর। সরাসরি এইভাবেই খবর বাড়িতে আমরা পাই। কি নাম আপনার ভাইয়া? উমেশ রায়। বয়স? বয়স 33 থেকে 35-এর মধ্যে। ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2 জন। একটা ছেলে আছে 9 বছর বয়স। এই যে এখন এদের ভবিষ্যৎ কী হবে, কী ভাবছেন? এদের ভবিষ্যৎ আমরা কীভাবে নিব, সাধারণ চোখে মায়াভাবে দেখব, আর কি করতে পারব। আপনার নাম? নির্মল রায়। কোন জায়গায় এটা? 1 নং মাগুরমারি, নিরঞ্জন পাট, পাড়ার নাম শিল্পী পাড়া আমাদের। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেলেও ফের রোদ ঝলমলে পরিবেশ হওয়ায় ঠান্ডার প্রভাব কেটে গেল। হঠাৎই আজ দুপুরে বৃষ্টির দেখা মিলেছিল। অনেকেই ভেবেছিল এই বৃষ্টির ফলে হয়তো গরমের হাত থেকে কিছুটা রেহাই পাবে, কিন্তু বৃষ্টি কিছুটা হবার পর ফের গরমের পরিবেশ তৈরি হয়েছে জলপাইগুড়িতে। আর এই নিয়েই এক শহরবাসী বলেন, জলপাইগুড়ি শহরের মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তা সাময়িক। এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়া দরকার, তাই না হলে গরমের হাত থেকে কিছুটা রেহাই পেলেও ফের গরমের পরিবেশ তৈরি হচ্ছে, আমাদের স্বস্তি মিলছে না। আজকে কেমন অনুভূতি হচ্ছে আপনার? এই যে বৃষ্টি তো হঠাৎ নামলো, কেমন লাগছে আপনার? এতদিন যা গরমে তো থাকা যাচ্ছিল না। আজকে একটা অনুভূতি হচ্ছে যে ঠান্ডা পড়লো, বৃষ্টি তো হচ্ছে একটু। বৃষ্টি তো এখন নাই বললেই চলে। কালকে তো রথ জয়ন্তী, উল্টা রথ, তার উপলক্ষে হয়তো একটু হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু এখন তো যা বোঝা যাচ্ছে বৃষ্টিই তো দেখা যাচ্ছে না। না, এখন যে অনেকটা বৃষ্টি হলো, এর ফলে কেমন মনে হচ্ছে? এর ফলে যা মনে হচ্ছে এখন গরমের হাত থেকে রেহাই পাইলাম, কিন্তু তার দেখে তো লাভ হবে না। কিন্তু একটু পরে তো আবার সূর্য উঠে যাবে, কিন্তু বৃষ্টিটা এখন বলতে এখন নাই, স্থায়ী বৃষ্টি নেই। না, স্থায়ী বৃষ্টি নাই এখন। আগেকার মতো সেই কোথায় যে গেছে বৃষ্টিটা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়ালো 100। পরিস্থিতির ওপর নজর রেখে ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ।
বিষয়টি নিয়ে তৎপর জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য এবং প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।